সবাইকে আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল তানিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো মেরুদণ্ডে যক্ষাজনিত কারণে প্যারালাইসিস। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, প্রাক্তন বিভাগীয় প্রধান অর্থোপেডিক বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাদেরকেও শুভেচ্ছা। স্যার, আপনাকেও শুভেচ্ছা। প্রথমে যে প্রশ্ন, মেরুদণ্ডে যক্ষা হয় স্যার? হ্যাঁ, মেরুদণ্ডে যক্ষা হয়। রোগীর আপনাদের কাছে কি ধরনের লক্ষণ নিয়ে আসে? ধন্যবাদ। আসলে খুব একটা প্রশ্নটা কেমন না, যে যক্ষা আমরা জানি ফুসফুসে যক্ষা হয়, আপনার খাদ্যনালীতে যক্ষা হয়, এবং ফুসফুসের যক্ষাটাই খুব বেশি সবাই চেনে, এবং এইটার উপসর্গ মানুষ বুঝতে পারেন যে আমরা যখন ফুসফুসে যক্ষা হয়, মানুষের হালকা হালকা জ্বর থাকে, কাশির সাথে রক্ত, এটা হলেই যে কেউ বোঝে যে এর মানে যক্ষা হয়ে গেছে। এবং যার হয় যক্ষা তার নেই রক্ষা, মানুষ এরকম একটা প্রবাদ সবসময় বলে থাকেন, আমরাও জানি। এবং এই যক্ষা আসলে একটা ভয়াবহ রোগ, এবং এটা একটা প্রাচীন রোগ। এবং এই যেটা বললাম যে ফুসফুসে যক্ষায় বাচ্চা বয়সে, বৃদ্ধ বয়সে, মধ্য বয়সে, সব বয়সেই হয়। এবং হলে পরে তাকে বোঝা যাবে যে শরীরটা শুকিয়ে যায়, খাবার দাবার অরুচি হয়, দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে, রাতের দিকে জ্বর, এবং জ্বর ছেড়ে দিয়ে ঘেমে যায়, এবং দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কফের সাথে রক্ত আসে। এটা হলো সাধারণ ফুসফুসের যক্ষা আমরা বলে থাকি। কিন্তু ফুসফুসের বাইরে যে যক্ষাটা, যেটাকে তার মধ্যে একটা অন্যতম হলো যেমন হিপ জয়েন্ট হতে পারে, আর আমাদের কনসার্ন হলো মেরুদণ্ড। এবং এই মেরুদণ্ডের যক্ষা হয়ে কিন্তু প্যারালাইসিসও হতে পারে। এবং যেটা প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে আপনার দেখা যায় যে ব্যথা, কোমরে ব্যথা, প্যারালাইসিস, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাওয়া, এবং প্যারালাইসিসের পরে পিছনের দিকে ঘা হয়ে যাওয়া। সো এতগুলো আপনার হলো কমপ্লিকেশন। সাবসিকুয়েন্টলি এই মেরুদণ্ডের যে স্ট্রেট থাকা, যে সামনে থেকে স্ট্রেট, পার্শ্ব থেকে যে বাঁকা তারা, সেটাও থাকে না, বাঁকা তারা হয়ে যায়, ডিফর্মিটি। আমরা বলি একদিকে সামনের দিকে হেরে যাওয়া কাইফোসিস, সাইডে হেরে যাওয়া স্কোলিওসিস, এবং কিছু কিছু ক্ষেত্রে সামনে এবং সাইডে দুইটাই হতে পারে কাইফোস্কোলিসিস। এতগুলো ডিফর্মিটি হয়। সুতরাং আমরা প্রথম যে প্রশ্ন, যে মেরুদণ্ডে যক্ষা হয়, হ্যাঁ, এবং এই যক্ষাটা তাহলে অন্য যক্ষার সাথে ডিফারেন্সটা কী, আমরা পার্থক্যটা কীভাবে বলবো? যেমন ফুসফুসের যক্ষায় সাধারণত দেখা যাবে যে তার জ্বরের সাথে, কফের সাথে রক্ত আসবে। কিন্তু যদি মেরুদণ্ডের যক্ষা হয়, শতকরা ধরেন 50-60 ভাগ তার কিন্তু এটা থাকে না। যে কারণের জন্য এইটাই একটা বড় প্রশ্ন, যে যক্ষা, তার কাশি নাই, তার রক্ত নাই কফের সাথে, তাহলে এটা যক্ষাটা কেন হলো মেরুদণ্ডের যক্ষার অন্যতম যেটা সিমটমস আমরা বলি, উপসর্গ, সেটা তার ব্যথা। ঘাড়ে হবে, পিঠে হবে, কোমরে হবে। সাধারণত দেখা যায় পিঠের দিকে, এবং পিঠের যে পোর্শনে কোমর, এবং যে মানে কি বলা যায় যে কোমর এবং উপরে যে পিঠের জাংশন, যে আমরা বলি ডরসোলাম্বার জাংশন, এই জাংশনটাতে সবচেয়ে বেশি হয়। এখন এই ডরসাল স্পাইনের যে টিবি যদি হয়, ব্যথা 90-95% ব্যথা হবে, এবং এই ব্যথাটা আস্তে আস্তে তীব্রতা বাড়ে। সাথে সাথে 50% লোকের অনেক সময়, যেটা বললাম যে নিউরোলজিক্যাল ডেফিসিট, পাটা অবশ, ঝিনঝিন এটা থাকে। আর 50% লোকের অনেক সময়, যেটা আমরা বললাম যে অল্প অল্প জ্বর, খুসখুসি কাশ, তারপর আপনাদের শরীরটা শুকিয়ে যাচ্ছে, খাবার অরুচি, এটা 50% থাকে। এই কারণগুলোর জন্যই যে মেরুদণ্ডের যক্ষা যখন হয়, ডায়াগনোসিসটা সহজে হয় না, অর্থাৎ কিনা এই রোগটা নির্ণয় করা একটু ডিফিকাল্ট। স্যার, কিভাবে নির্ণয় করছেন আপনারা? এখন এই নির্ণয়ের আগ পর্যন্ত এই রোগীগুলো বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। কারণ প্রাথমিক যেটা আমরা বললাম ফুসফুসের টিবি, এটা আমার প্রাথমিক যক্ষা। খুব তাড়াতাড়ি এটা আপনার রোগ নির্ণয় হয়, খুব তাড়াতাড়ি এটা শনাক্ত হয়, এবং এটা চিকিৎসা দিলে খুব তাড়াতাড়ি রোগগুলো ভালো হয়ে যায়, এবং এটার কমপ্লিকেশনও কম। যে কারণের জন্য প্রাইমারি টিবি বরং ভালো, কাউ যদি আল্লাহ সাফার করতে চায়, কারণ তাড়াতাড়ি সে ভালো হয়ে যাবে। সেকেন্ডারি টিবি, যেটা আমরা মেরুদণ্ডে বললাম, ধরেন এটা হলে পরে এই উপসর্গ না থাকার কারণের জন্য ব্যথা, ধরেন একজন কোয়াকের কাছে গেল, কিছু ওষুধ দিল, ভালো হলো না, ধরেন হয়তো একজন মেডিসিনের বড় ডাক্তারের কাছে গেল, উনি যদি ডায়াগনোসিস করতে পারেন, হয়ে গেলে খুব ভালো। কিন্তু ওই যে বললাম, অনেক সময় এটা মিলে না, তো ওষুধ দিলেও ভালো না, তখন দেখা যায় হয়তো উনি একজন নিউরোলজিস্টের কাছে গেলেন, দেখা গেল যে একটা নিউরো সার্জনের কাছে গেলেন, একজন অর্থোপেডিক সার্জনের কাছে গেলেন, একজন স্পাইন সার্জনের কাছে গেলেন, আমাদের মতো। হয়তো কোন একটা পর্যায়ে গিয়ে যখন এই যে ডায়াগনোসিস হয়, বাই দিস টাইম অনেক সময় চলে যায়।
বাই দিস কার টাইম কাছে যাবেন সেটাই কার কাছে যাবেন, বুঝতে পারছেন না। রোগেরও দোষ নাই, বিকজ এর প্রেজেন্টেশনটাই এমন হয় যে এটা যে ডাক্তার যে খারাপ এটা না, ডাক্তার যে মিস করছে তা না, কারণ একটার সাথে একটা মিলানো যায়। কারণ কোমরের ব্যথার অনেক কারণ, জ্বরের অনেক কারণ, প্যারালাইসিসের অনেক কারণ, কিন্তু কোনটার জন্য এটা হলো বোঝা আসলে অনেক সময় একটু কঠিন হয়ে যায়। যে কারণের জন্য যে যদি প্রাথমিক অবস্থায় এই রোগীটা নির্দিষ্টভাবে ওই পার্টিকুলার কনসার্নের কাছে যায়, তার কিন্তু এইরকম কমপ্লিকেশন হওয়ার আগে ডায়াগনোসিস হয়ে গেল, চিকিৎসা হয়ে গেল, ভালো হয়ে গেল। কিন্তু আমাদের কাছে দেখা যায় যে যখন আসে অনেক লেট, এই সেকেন্ডারি টিবিটা অনেক লেট এবং কমপ্লিকেটেড হয়ে যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে তখন হলো প্যারালাইসিস নিয়ে আসে, যেটা আজকে আমাদের ডিসকাশন, যে প্যারালাইসিস হবে যক্ষার জন্য। এটা শুনতেই জানি কেমন লাগে, কিন্তু এটা সত্য, এবং এটা হলে খুব প্যারালাইসিস হয়ে গেলে মারাত্মক কি চিকিৎসা রয়েছে? রয়েছে, সেটাই বলছি যে, এবং এই যে প্যারালাইসিসটা এটা হলো একটা মারাত্মক একটা কমপ্লিকেশন। আর্লি স্টেজে হলে তো আমরা বললাম খুব ভালো রেজাল্ট, যখন এরকম হয়ে যায় মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়, যখন এরকম হয়ে যাবে সে হলে হাঁটতে পারবে না, দাঁড়াইতে পারবে না, প্রস্রাব পায়খানা বন্ধ, অনেক সময় পিছনে বিরাট একটা ঘা নিয়ে আসে, যে কারণের জন্য চিকিৎসাটা খুব কমপ্লেক্স এবং সময় সাপেক্ষ এবং কস্টলি হয়ে যায়। আপনার মেডিকেল, এটা একটা মেডিকেল ডিজিজ। মেরুদণ্ডের যখন ডায়াগনোসিসটা হয় এটা কিন্তু অনেক লেট হয়, কারণ যখন লেট এই কারণের জন্য যে অনেক ঘুরতে ঘুরতে তার প্যারালাইসিস হয়ে গেল, পিছনে ঘা হয়ে গেল, মেরুদণ্ডটা বাঁকাতেরা হয়ে গেল, তখন এই চিকিৎসার জন্য যেমন ফুসফুসের যে চিকিৎসা ওইটা যতদিন ওষুধ খেতে হবে, মেরুদণ্ডের জন্য কিন্তু ততদিন বা ডাবল। ফুসফুসের যদি 6 মাস খায়, মেরুদণ্ডের জন্য কিন্তু ডাবল, মিনিমাম 12 মাস। আগে শরীরে 24 মাস, কমিয়ে নিয়ে আসা হয়েছিল 18 মাস, এখন কিন্তু 12 মাস। আমরা অনেক ক্ষেত্রে 12 থেকে 15 মাস মেডিকেল ট্রিটমেন্ট আমরা দিবই, এটা কোনো অল্টারনেট নাই। সাথে হলে সার্জারি করতে হয়, কারণ কি যখন তার প্যারালাইসিস হয়ে গেল মেরুদণ্ডের ভিতরে, যেমন আমরা যদি বলি ডরসাল স্পাইন মানে পিঠের যে মেরুদণ্ড, ওখানে তাড়াতাড়ি প্যারালাইসিস ডেভেলপ করে, কারণ ওখানে মেরুদণ্ডের ভিতরে স্পাইনাল কর্ড অনেক চাপ দিয়ে থাকে, এই চাপ অল্প চাপে সেই প্যারালাইসিস শুরু হয়ে যায়। এবং এইগুলোতে বেশি দিন যদি প্যারালাইসিস হয়ে থাকে তখন কিন্তু সার্জারি করলে রেজাল্ট ভালো হয় না। আমাদের এখানে দেখা যায় যে পেশেন্টগুলো 1 মাসের মধ্যে প্যারালাইসিস হওয়ার বা ইভেন 2 মাসের মধ্যে আমরা সার্জারি খুবই ভালো রেজাল্ট, 6 মাসের মধ্যেও মোটামুটি ভালো, 6 মাসের পরে একটু আনসার্টেন হইতে থাকে, তারপরেও 2 বছর পর্যন্ত প্যারালাইসিস হওয়ার পর 2 বছর পর্যন্তও যদি সময় পাওয়া যায়, সুযোগ থাকে, সার্জারি করলে এই রোগী কিন্তু হাঁটে। মেরুদণ্ডের ধরেন মনে করেন যে একটা আঘাতজনিত প্যারালাইসিস হলে সাধারণত এটা হাঁটানো এটা সম্ভব না, কিন্তু যক্ষাজনিত প্যারালাইসিস এরপর আমরা সার্জারি করছি অনেক, আমাদের প্রায় 1000 খানিক কেস আছে যেগুলোকে একদম প্যারালাইসিস হয়ে গেছে, হাত পা সহ প্যারালাইসিস, সেগুলো কিন্তু আমরা সার্জারি করার পরে তারা হাঁটতে পারেন, চলতে পারেন, নর্মাল লাইফ লিড করা সম্ভব। স্যার এই বিষয়ে আমরা অনেক কথা বলবো আরো, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি। দর্শক, সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সুস্থ মেরুদণ্ড। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আমরা কথা বলছিলাম প্যারালাইসিস হয়ে যাওয়ার পরেও আবার রিকভার করা পসিবল কিনা, কি ধরনের অপারেশন আপনারা করেন? এটা নির্ভর করে যে মানে কোন লেভেল। যেমন আমরা যদি চিন্তা করি কোনো পেশেন্টের ডরসাল লেভেল অর্থাৎ পিঠের দিকে, অনেক ক্ষেত্রে কিন্তু কাটাকাটি না করেও এই সার্জারি করা যায়, যা ছিদ্র করে আমরা যে পুজ বা ডিভাইটালাস টিস্যু যেটা ড্যামেজ করছে ওরকম আমরা সরিয়ে দিয়ে আমরা আবার এটাকে রিকনস্ট্রাক্ট করি, ভিতরে রড স্ক্রু দিয়ে আমরা রিকনস্ট্রাক্ট করি, বাঁকাতের এটাকে আমরা সোজা করে ফেলি এবং আমরা স্পাইনাল কর্ডকে ফ্রি করে দিলে আস্তে আস্তে রিগেইন করে তার নিউরোলজি। আবার অনেক সময় কাটাকাটিও করতে হয়, আবার অনেক সময় ধরেন যদি একটা বা দুইটা, সাধারণত 2টা ভার্টিব্রা কশেরুকা ড্যামেজ হয়, ওইটার পরিবর্তে আবার জিনিস রিকনস্ট্রাকশন আমরা বলি করতে হয়। বাট সব ক্ষেত্রে সব সার্জারি আপনার লাগে না, এটা নির্ভর করে যে কতটুকু ড্যামেজ হলো এবং কতটুকু নার্ভের উপরে তার চাপ আছে এবং কত দিন গেল, এবং এটা হলো নির্ভর করে যে তার বয়সটা কত এবং লেভেলের উপরে যে কতটুকু সে ওয়েট বেয়ার করতেছে, আমার শরীরের ওয়েটটা কতটুকু বেয়ার করছে, এগুলোর উপর নির্ভর করেই প্ল্যানিং করতে হয় সার্জারি। এবং এই সার্জারিটা একটু কস্টলি সার্জারি এবং সময় সাপেক্ষ সার্জারি, কারণ যে জিনিসগুলো আমরা লাগাই এটা কিন্তু পার্মানেন্টলি থেকে যায়। এটা আমরা যে রডগুলো লাগাবো, যে স্ক্রুগুলো লাগাবো, সাধারণত যে কোনো বড় ধরনের প্রবলেম না হয় তার ওগুলো আমরা আর খুলি না, সেই কারণের জন্য একটু দামি
এবং এটা স্যার হলো আপনি বলছিলেন যে আঁকাবাঁকা হয়ে যায়, এই রড আর স্ক্রু দিয়ে কি আপনারা মেনটেন করছেন? মেনটেন করি আমরা আমরা দেখতে পারি যদি আমরা মনে করি যে কোনো একটা পেশেন্টকে দেখবো আমরা একটা কেস ইলাস্ট্রেট যদি আমরা করি যে একটা পেশেন্ট যখন আসে তার হয়তো ব্যথা তার হয়তো ব্যথার সাথে নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে তাহলে আমরা কিন্তু ভালো বুঝতে পারবো যে আমরা প্রেজেন্টেশনটা দেখি আসলে। প্রেজেন্টেশনটা আমরা একটু দেখি যদি দেন আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরি দেখেন এই যে পেশেন্টটার একটা এক্স রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অত বনি ডিস্ট্রাকশন বোঝা যায় না মজার জিনিস হলো এক্স রেতে কতটুকু হাড় ড্যামেজ হলো সবসময় ভালো বোঝা যায় না এইটাও একটা কারণ যে কেন রুগীটা ঘুরতে থাকে কেন এই রোগটা তো কমপ্লিকেটেড হয়ে যায় আমরা যে পরের স্লাইডে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে চেঞ্জটা কতটুকু এখন দেখেন যে এই যে আমরা প্রথমে যে গোল করে বড় গোল এবং পার্শ্ব গোল এটা কিন্তু দেখেন দুইটা হাড়ের মাঝখানে যে স্পেস সেটা নাই এটা আমরা এমআরআইয়ের একটা ছবি দেখতে পাচ্ছি এবং দেখেন যে দুইটা হাড়ে কিন্তু ছোট হয়ে আসছে এবং এই হাড়গুলো আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে অনেক সময় এর চেয়ে অনেক বেশি বাঁকা থাকে এবং পরেরগুলোতে যদি যাই আমরা দেখি যে এই যে দুই সাইডে মানে ঠিক শ্যাডোর মতো এগুলো কিন্তু এক ধরনের পাস এই পুসগুলাই কিন্তু এই মেরুদণ্ডের যে ভিতরে স্পাইনাল কর্ড যেটা যে পিছনে লম্বা করে যদি আমরা দেখি স্পাইনাল কর্ডে চাপ দেওয়া এবং নিচের দিকে তার হলো আর কমিউনিকেশন যোগাযোগ আর থাকে না প্যারালাইসিস ডেভেলপ করে ফেলে প্রস্রাব পায়খানা আপনার কন্ট্রোল হারিয়ে ফেলে এইগুলোকে আমরা সার্জারি করে এই হাড়ের পরিবর্তে জিনিস লাগাতে হয় যেমন এই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু হাড়কে রিপ্লেস করি নাই বাট ওই বাঁকাটাকে সোজা করে এবং ভিতরে যে সমস্ত টিস্যু আমাদের কোয়ারটাকে চেপেছিল ওগুলাকে ফ্রি করে নর্মাল অ্যালাইনমেন্ট স্ট্রেট করে পিছন থেকে আমরা রড স্ক্রু লাগিয়ে দিলাম এই অবস্থায় মেনটেন করলে তাহলে যদি নিচের দিকে হতো তাহলে ডেফিনেটলি কিন্তু হাড়ের পরিবর্তনে আরও সাপোর্ট দিতে হয় পিঠের দিকে এটা একটু কম লাগে বিকজ আমাদের যে পাঁজরের হাড়গুলো আছে এটাকে একটু সাপোর্ট করে সামনের দিকে আমরা স্টারনাম বলি এটা একটু সাপোর্ট করে এই রোগীগুলো কিন্তু প্রথমে যে অবস্থা আসে হাঁটতে পারে না আমরা যদি এর পরের স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পারবো দেখেন সে কিন্তু বেড রিডেন এবং দেখেন সে কিন্তু কোনো রকম হয়তো পাটা একটু ওই আঙুলটা নাইতে পারে এইটুক কিন্তু সে যে দাঁড়ানো হাঁটানো সম্মান হাত কিন্তু তার নর্মাল এই রোগীটাকে যখন আমরা অপারেশন করছি তার ফার্স্ট পিরিয়ডেতেই প্রথম দিনেই দেখেন তার পায়ের আঙুলের মুভমেন্ট বেড়ে গেছে প্রথমে সে একটু কোনো মনে হলো এই রোগীরা যখন আরও কয়েকদিন যাব 4 দিনের দিন অর্থাৎ না দেখেন সে এখন দুই পায়ে নাড়াচ্ছে যে এখন সাইড টু সাইড নাড়াচ্ছে খুব ইমিডিয়েটলি এটা রেজাল্ট ভালো হয় আমাদের পরের স্লাইডে যাই দেখেন কয় মাস 11 মাস পরে তার সুন্দর মেনটেনেন্স হয়েছে তার কার্ভেচার যদি আমরা ভিডিওটা দেখি সে কিন্তু দাঁড়িয়ে গেছে ভিডিওটা কি চলে কিনা দেখেন সে হলো এখন হাঁটতেছে সো দিস ইজ দ্য মিরাকেল যে রোগীটা শুয়ে আসলো শুধু আঙ্গুলটা একটু নাইতে পারে অপারেশন একটু বেশি না হলো 4 দিনের একটু সাইড টু সাইড না হলো 11 মাস পরে সে দিব্যি নর্মাল লাইফ এবং তাকে এখন তো দেখলে বোঝা যাবে না যে এই রোগীটাই যখন আসছে তার প্রস্রাব পায়খানা কন্ট্রোল হারাইছে সে কিন্তু মেরুদণ্ড অত বাঁকা হয় নাই লাকিলি পিছনে তার ঘা নাই কিন্তু দাঁড়ানো তাকে নিজে বসা হাঁটার যে ক্ষমতাটা সেটা কিন্তু তার নাই এখন সার্জারি করলে আমরা যেটা বলতে চাই যে যদি আঘাতজনিত কোনো প্যারালাইসিস হয় সাধারণত আমরা 1 গ্রেড উন্নত হয় আমরা 5টা গ্রেডে ভাগ করি 1 গ্রেড উন্নত হয় কারো 3 আছে সেটা ধরুন হয়তো 4 হবে 4 আছে সেটা হয়তো 5 হবে কিন্তু যদি টিবি হয় একদম 1 নাম্বার থেকে সেটা 5 নাম্বার হয়ে যায় মিরাকেল এবং এটা কিন্তু ধরেন আমরা যে 20-25 বছর আগের কথা আমরা ভাবি 30 বছর আগে আমরা কিন্তু চিন্তাই করতে পারতাম না এবং আমরা জানতামও না যে আসলে যে টিবি হয়ে যে প্যারালাইসিস হয় এইটা আমরা অনেকে জানতাম না এবং এই টিবি হওয়ার পর প্যারালাইসিস হলো এই প্যারালাইসিসের পর আবার সার্জারি করলে সে বসবে হাঁটবে দাঁড়াবে এটা আমাদের চিন্তার বাইরে ছিল কিন্তু এখন কিন্তু এমনই একটা অবস্থা যেমন আমরা এই যে স্ক্রুগুলো এগুলো কিন্তু আমরা মানে না কেটে যা ছিদ্র করে কিন্তু আমরা লাগাই যখন ভিতরে আবার রিকনস্ট্রাকশন বলি যে 2টা হাড় ড্যামেজ হয়েছে বেশি বাঁকা এক সাইডে বাঁকা হয়ে গেলো ওগুলোকে আপনার তৈরি করার জন্য তখন একটু বেশি কাটাকাটি করতে হয় আমাদের মেসেজ যেটা আমরা দিতে চাই যে মেরুদণ্ডের যক্ষা অনেকে এটা আমরা হয়তো বিশ্বাসই করতে চাবো না কারণ যক্ষার সাথে অন্যান্য যক্ষার মানে বিশাল একটা তারতম্য রয়েছে আরেকটা মেসেজ আমরা দিতে চাই যে যদি প্রাথমিক যক্ষা হয় অর্থাৎ ফুসফুসের যক্ষা এটা কিন্তু ছোঁয়াছুঁয়ি আপনার আছে আপনার কাছ থেকে আমার হতে পারে আমার কাছ থেকে আপনার যেতে পারে কিন্তু এই যে সেকেন্ডারি টিবি অর্থাৎ কিনা মেরুদণ্ডে যদি যক্ষা হয় সে কিন্তু নর্মাল লাইফ
তার মানে ফ্যামিলি মেম্বারের সাথে থাকা, একসাথে খাওয়া, একই প্লেট ব্যবহার করা, তার কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো এটা হলো একটা আমরা বলি যে মানে বড় সুবিধা সেকেন্ডারি টিবি। কিন্তু এটা ওপেন টিবি থাকলে যেমন একজনের কাছ থেকে আরেকজনের হওয়ার যে সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটা এটা তার নাই। স্যার একদম শেষ পর্যায়ে একদম দর্শকদের উদ্দেশ্যে একটা টেক হোম মেসেজ। টেক হোম মেসেজ হলো যে যখনই আপনার শরীরে টিবির জাম আছে আপনি বুঝতে পারবেন না, কিন্তু ব্যথা থাকবে, সাথে যদি আপনার নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে অর্থাৎ পা অবশ থাকে, এবং যদি দেখা যায় আপনার খাবার অরুচি, এবং এই ব্যথাটা রাতের দিকে বেড়ে যায় এবং অল্প অল্প জ্বর রাতের দিকে ছেড়ে গিয়ে ঘেমে যায়, আপনি ভাবতে পারেন যে আপনার শরীরে মেরুদণ্ডে টিবি থাকতে পারে। আপনার কাশির সাথে রক্ত নাও যেতে পারে, সেক্ষেত্রে আপনি অর্থোপেডিক বা স্পাইন সার্জনের শরণাপন্ন হয়ে তার উপদেশ মতো চললে আমার মনে হয় আপনি সুস্থ থাকবেন, মেরুদণ্ড ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা যেটা জানতে পারলাম যক্ষা মেরুদণ্ডেও হতে পারে, সেই যক্ষা থেকে প্যারালাইসিস হয়ে মানুষ বেড রিটেনও হতে পারে, আবার অপারেশন করে অ্যান্টিটিউবাকুলার ড্রাগ খেয়ে সম্পূর্ণরূপে সুস্থ হতে পারে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, সবাই ভালো থাকুন।